মেজারিং ইনস্ট্রুমেন্টকে ব্রডলি আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে ফার্দার আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট আর রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট। এর মধ্যে ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্টে দেখেছিলাম তিন ধরনের টর্ক কাজ করে। একটা ছিল ডিফ্লেক্টিং টর্ক, দুই ছিল কন্ট্রোলিং টর্ক, আর তিন হচ্ছে ড্যাম্পিং টর্ক। এর মধ্যে ডিফ্লেক্টিং টর্ক কীভাবে প্রডিউস হয় একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে, যে প্রসিডিওরে প্রডিউস করা যেতে পারে সেগুলো সেখানটায় ডিসকাস করা হয়েছিল। এবারে আসছি আমরা কন্ট্রোলিং টর্কে। কন্ট্রোলিং টর্ক একটা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টে মেনলি দুইভাবে প্রডিউস করা যেতে পারে। এক হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল মেথডে, আর দুই হচ্ছে স্প্রিং কন্ট্রোল মেথডে। তো এই লেকচারে আমরা গ্র্যাভিটি কন্ট্রোল মেথড, স্প্রিং কন্ট্রোল মেথড কীভাবে প্রোভাইড করা হয় সেগুলো দেখব। আর গ্র্যাভিটি কন্ট্রোল হোক বা স্প্রিং কন্ট্রোল হোক, সেখানে কি অ্যাডভান্টেজ আছে কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলোও ডিসকাস করব। অ্যান্ড ফাইনালি গ্র্যাভিটি কন্ট্রোল অ্যান্ড স্প্রিং কন্ট্রোলের মধ্যে আমরা কম্প্যারিজনটাকে সাম আপ করে সেটা দেখব। অ্যান্ড পরীক্ষাতে স্প্রিং কন্ট্রোলের ওপর শর্ট নোট দিতে পারে বা গ্র্যাভিটি কন্ট্রোলের ওপর শর্ট নোট দিতে পারে, ইভেন স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোলের মধ্যে কম্প্যারিজনও করতে দেয়। এটা হচ্ছে ডিরেক্ট যদি এখান থেকে কোশ্চেন আসে। আর এর অ্যাপ্লিকেশান হচ্ছে কি, যেখানে আমরা পিএমএমসি টাইপ, তারপর এমআই টাইপ, ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট যেগুলো পড়েছিলাম, সেখানে এই মেথডগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। তো এর কনসেপশনের ওপর বেস করেই কিন্তু ওই ইনস্ট্রুমেন্টগুলোকে তৈরি করা হয়ে থাকে। তো যাই হোক, ফার্স্টে আসছি আমরা গ্র্যাভিটি কন্ট্রোল মেথডে। গ্র্যাভিটি কন্ট্রোল মেথড শুরু করার আগে আমি একটা জিনিস বলি আগে, যে এই ধরনের মেথড আমি সেখানেই অ্যাপ্লাই করতে পারবো যেখানে ইনস্ট্রুমেন্টকে ভার্টিক্যাল পজিশানে ভার্টিক্যাল পজিশানে রাখা হয়ে থাকে। মানে একটা ইনস্ট্রুমেন্টকে আমি যদি ভার্টিক্যাল পজিশানে রাখি তবেই গিয়ে আমরা গ্র্যাভিটি কন্ট্রোল ইউজ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। হরাইজন্টালভাবে তো পারবোই না। ইভেন যে সারফেসের ওপর ইনস্ট্রুমেন্টটাকে রাখা হচ্ছে, আগে চেক করে নিতে হবে সেই সারফেসটা যাতে অ্যালাইন থাকে, যাতে ইনস্ট্রুমেন্টটাকে পুরোপুরি ভার্টিক্যাল অবস্থায় রাখা যেতে পারে। কেন এটা, সেটা আমি যখন গ্র্যাভিটি কন্ট্রোলের যে অপারেটিং প্রিন্সিপাল সেটা যখন ডিসক্রাইব করা হয়ে যাবে তখন বুঝতে পেরে যাবে। তো যাই হোক, দেখো এখানে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কথা বলছিলাম, যার জন্য একটা পয়েন্টারকে এখানে দেখানো হয়েছে। পয়েন্টারটা মুভিং সিস্টেমের সঙ্গে কানেক্ট করা আছে। মুভিং সিস্টেমের সঙ্গে আরও দুটো ওয়েট কানেক্ট করা আছে। এটাকে বলা হয় ব্যালেন্স ওয়েট আর এটাকে বলা হয় কন্ট্রোল ওয়েট। এর সাহায্যেই আমরা কন্ট্রোলিং টর্কটা অ্যাকচুয়ালি প্রোভাইড করে থাকি। দেখো, যখন সিস্টেমে আমি মানে যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টের কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট জিরো হবে, মানে কোনো কারেন্ট যখন যাচ্ছে না, কারেন্ট যদি না যায় তাহলে তো কোনো ডিফ্লেক্টিং টর্ক থাকবে না। তো ডিফ্লেক্টিং টর্ক যদি না থাকে তাহলে পয়েন্টারটা কী হবে, পয়েন্টারটা জিরো পজিশনে ফিক্সড অবস্থায় থাকবে। এবার আমি একটু আগেই বললাম কি, যে এই ইনস্ট্রুমেন্টকে এই ধরনের মেথড আমি সেখানেই অ্যাপ্লাই করতে পারবো যেখানে ইনস্ট্রুমেন্টকে ভার্টিক্যাল পজিশনে কানেক্ট করা হয়, ইভেন সারফেসটাকে লেভেল করে রাখতে হবে। কেন সেটা দেখো, যদি সারফেসটা লেভেল না থাকে, মানে ধরো তুমি টেবিলের ওপর রেখেছো ইনস্ট্রুমেন্টটাকে, টেবিলের সারফেসটা দেখো এরকমভাবে একটু বাঁকানো আছে, মানে কোনো একটা দিকে ঢাল আছে, তাহলে ইনস্ট্রুমেন্টটা যখন ওর উপরে থাকবে ইনস্ট্রুমেন্টটা এরকম ঢাল অবস্থায় থাকবে। তো তার জন্য হবে কি, এই যে ওয়েটটা আছে এটাও কি হবে, এটা একটু এদিকে হেলে থাকবে। সারফেস যদি আমার এরকমভাবে একটু ইনক্লাইন থাকে তাহলে এই যে ওয়েটটা আছে ওয়েটটাও একটা দিকে একটু হেলে থাকবে, মানে যেদিকে ঢাল আছে তার উল্টো দিকে এভাবে হেলে থাকবে। তাহলে এটা যদি একটু এদিকে হেলে থাকে, পয়েন্টারটা কী হবে, পয়েন্টারটাও সামান্য পরিমাণে রোটেটেড অবস্থায় থাকবে। মানে কোনো কারেন্ট না গেলে পয়েন্টারটা জিরো পজিশানে ফিক্সড অবস্থায় থাকার কথা ছিল, বাট সারফেস যদি অ্যালাইন না হয়ে কোনো একটা দিকে ইনক্লাইন্ড হয় তাহলে ওর যে পয়েন্টারটা আছে জিরোর পরিবর্তে 0.1, মানে কতটা ইনক্লাইন থাকবে তার উপর ডিপেন্ড করছে পয়েন্টারটা কতটা সরে থাকবে। তার মানে বেসিক্যালি আমরা একটা এরর পাবো। তো যার জন্য এই ইনস্ট্রুমেন্টকে যখনই ইউজ করতে হবে সব সময় মাথায় রাখতে হবে কি, যে ইনস্ট্রুমেন্টটাকে ভার্টিক্যাল পজিশনে ইউজ করতে হবে, আর যে সারফেসের উপর ইনস্ট্রুমেন্টটাকে লাগানো থাকবে সেই সারফেসটাকে অবশ্যই কিন্তু লেভেল সারফেস হতে হবে, বা মানে কোনো একটা পার্টিকুলার দিকে ঢাল থাকা যাবে না বা ইনক্লাইনেশন থাকা যাবে না। তো যাই হোক, এবার এর অপারেশনটা কিভাবে হবে সেটা দেখা যাক। দেখো,
ডিফ্লেক্টিং টর্কের জন্য পয়েন্টারটা কি হয়, একটা পজিশন থেকে আর একটা পজিশনে রোটেট করে, মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমি পাঠাই, পয়েন্টার গিয়ে 5 অ্যাম্পিয়ার পজিশনে গিয়ে ফিক্সড হবে। কিন্তু নিউটনের যে ফার্স্ট ল ছিল সেখান থেকে আমরা কি দেখেছিলাম, যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে, যদি না আমি বাইরের থেকে বল প্রয়োগ দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করি। তাহলে মোট কথা, 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম, পয়েন্টার 5 অ্যাম্পিয়ার অবধি তো গেল, কিন্তু ইনার্শিয়ার জন্য 5 অ্যাম্পিয়ারকে ক্রস করে যাবে, তার মানে আমাকে অপোজিট দিকে আর একটা টর্ক প্রোভাইড করতে হবে, যেটাই কিনা কন্ট্রোলিং টর্ক আমরা ডিসকাস করেছিলাম। তাহলে দেখো এবার এই পয়েন্টারটা যখন এদিকে রোটেট করবে, এই যে সিস্টেমটা আছে এটা কি হবে, উল্টো দিকে রোটেট করবে। যখন 5 অ্যাম্পিয়ার আমি কারেন্ট পাঠাচ্ছি, এই পয়েন্টারের ওপরে ডিফ্লেক্টিং টর্ক যেটা কাজ করবে, মানে সাপোজ ধরো পয়েন্টারটা এই পজিশানে এলো, 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানোর পর পয়েন্টারটা এই পজিশানে এলো, এটা হচ্ছে কি 5 অ্যাম্পিয়ারের পজিশান। মানে এই পজিশানে কি হবে, এই পজিশানে পয়েন্টারের ওপর যে ডিফ্লেক্টিং টর্ক, সেটা এর এদিকে যে টর্কটা, অপোজিট দিকে যে টর্কটা প্রোভাইড হচ্ছে কন্ট্রোলিং টর্ক, তার সঙ্গে ইকুয়াল আর অপোজিট হবে, তবে গিয়ে আমার পয়েন্টারটা 5 অ্যাম্পিয়ারে গিয়ে স্টেবল অবস্থায় আসবে। তাহলে এইভাবে আমরা এটাকে ফিক্সড করি। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে কন্ট্রোল ওয়েটটা আছে, এই কন্ট্রোল ওয়েটটা একটা প্যাঁচের মতো লাগানো থাকে, তার মানে কন্ট্রোল ওয়েটটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওপরের দিকে তুলতে পারি বা নিচের দিকেও নামাতে পারি। কতটা কন্ট্রোল টর্ক প্রোভাইড করতে হবে সেটা কন্ট্রোল ওয়েটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওর পজিশানটাকে ফিক্স করি। কন্ট্রোল ওয়েটের পজিশান চেঞ্জ করলে কন্ট্রোল টর্কের ভ্যালুটাও চেঞ্জ হবে। এটার একটা খুব সিম্পল এক্সাম্পল নিতে পারো। বাড়িতে যে দরজা আছে, দরজার একদম সাইডে, মানে দরজার একদম প্রান্তে যদি তুমি ফোর্স প্রয়োগ করে দরজাটাকে লাগাতে যাও, দেখবে তোমার কম ফোর্স লাগছে বা কম টর্ক লাগছে। দরজার প্রান্ত থেকে যত কবজার দিকে হাতটা নিয়ে গিয়ে দরজাকে ফোর্স দিয়ে ঘোরানোর চেষ্টা করবে, দেখবে তত ফোর্সের পরিমাণ বেশি লাগছে বা টর্কের পরিমাণ বেশি লাগছে। সেম কনসেপ্ট এখানেও, ওয়েটের যে পজিশান সেটাকে আমি উপরের দিকে উঠিয়ে, মানে সেন্টারের দিকে নিয়ে গিয়ে, যেটা দরজার ক্ষেত্রে কবজার কাছে নিয়ে গিয়ে, কবজাটা বেসিক্যালি কি, দরজাটা যে সার্কুলার রোটেশন করছে ওটা হচ্ছে তার অ্যাক্সিস। তো এখানেও তাই, যে কন্ট্রোল ওয়েটটা আছে সেটার পজিশানকে আমি চেঞ্জ করে করে কন্ট্রোলিং টর্ককে প্রোভাইড করতে পারি। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার গ্র্যাভিটি কন্ট্রোলের মেথড। এখানে মাথায় এটাই রাখতে হবে যে সিস্টেমটাকে সবসময় ভার্টিক্যাল পজিশানে রাখতে হবে। এবারে আমরা এটার জন্য এক্সপ্রেশন ডিরাইভ করব। তো দেখো, পয়েন্টারটা যখন এই পজিশানে আছে, এরপরে যদি আমি কারেন্ট পাঠাই তাহলে কি হবে, পয়েন্টারটা ডিফ্লেক্ট করে কিছুটা এদিকে আসবে, আমি ধরলাম থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে। তাহলে পয়েন্টার যদি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে, 1 মিনিট একটু কালারটা চেঞ্জ করে নিই, মুছে দেওয়া যাক তাহলে বুঝতে পারবে। তো কি বলছি, ফার্স্টে ধরো ইনিশিয়ালি কারেন্ট যখন 0 তখন এই পজিশানে আছে। এবার যখন তুমি কিছু পরিমাণ কারেন্ট পাঠাবে, যে 1 অ্যাম্পিয়ার হোক 2 অ্যাম্পিয়ার হোক যতই হোক না কেন, কারেন্ট যখন পাঠাবে তখন কি হবে, এটা এদিকে রোটেট করবে, আমি ধরলাম থিটা অ্যাঙ্গেলে তার ডিফ্লেকশান হলো, তাহলে পয়েন্টারটা রোটেশনের পর এখন এই পজিশানে আসবে। পয়েন্টার যদি এই পজিশান থেকে এই পজিশানে আসে, তাহলে এই যে জিনিসটা আছে, কন্ট্রোল ওয়েটটা আছে, সেটাও এখান থেকে এদিকে আসবে। এটা যদি এখানে থিটা পরিমাণে ডিফ্লেকশান হয়, এখানেও এর অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে সেই জিনিসটাকেই এবার এখানে আমরা ড্র করেছি, যে দেখো 1 মিনিট, এখানে ডটেড লাইনে যেটা দেখানো আছে সেটা হচ্ছে গিয়ে তার প্রাথমিক অবস্থান বা ইনিশিয়াল যে পজিশান, মানে পয়েন্টারটা যখন এই অবস্থায় ছিল, কন্ট্রোল ওয়েটটা কী ছিল, ভার্টিক্যালি এরকমভাবে ছিল, তাহলে সেটাকেই এখানটা এভাবে দেখানো হয়েছে। এবারে যখন কারেন্ট যাচ্ছে, পয়েন্টারটা এদিকে রোটেট করবে থিটা অ্যাঙ্গেলে, তাহলে এটাও এদিকে রোটেট করবে থিটা অ্যাঙ্গেলে। তার জন্য দেখো নতুন যে পজিশান সেটাকে এখানে দেখানো হয়েছে, আর যে অ্যাঙ্গেলটা সেটাকে থিটা দেখানো হয়েছে। এখানে আরও একটা জিনিস আছে, সেটাও একটু চেক করে নাও। এই যে সেন্টারটা আছে, সেন্টার থেকে কন্ট্রোল ওয়েটের যে ডিস্টেন্স, কন্ট্রোল ওয়েটের ডিস্টেন্স মানে
ওর যে ভার কেন্দ্রের যে মানে সেন্টার থেকে কন্ট্রোল ওয়েটের যে ভার কেন্দ্র বলো বা ভর কেন্দ্র বলো তার যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এল। তার জন্য দেখো এই লেন্থটাকে ধরে নেওয়া হয়েছে এল। এবারে টোটাল জিনিসটাকে একটু ভালো করে বোঝা যাক। তাহলে কি কি বললাম এখানটায়, যে ওয়েটটা ছিল এটা হচ্ছে ওয়েটের ইনিশিয়াল পজিশান, ডিফ্লেকশানের জন্য ওয়েটটার নতুন যে অবস্থান ফাইনাল পজিশান সেটা হচ্ছে কি এই অবস্থায় এসছে। সেন্টার থেকে কন্ট্রোল ওয়েটের যে ডিস্টেন্স সেটাকে এল ধরা হয়েছে। এবার যখন ওয়েটটা এই পজিশানে এসছে ওয়েট কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, সেটাকে দেখানো হয়েছে। এটা হচ্ছে তাহলে ওর ওয়েট। এবার একটা জিনিস দেখো, এই লাইনটাকে যদি আমি বাড়িয়ে দিই, এক মিনিট একটু ভালো করে আঁকা যাক। এই লাইনটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা কি হবে, ডাব্লু কস থিটা। এটা যদি ডাব্লু কস থিটা হয় এই বরাবর কি হবে, ডাব্লু সাইন থিটা হবে। কি বলছি আরেকবার আমি রিপিট করে নিচ্ছি টোটাল জিনিসটা। এই যে জিনিসটা আছে এটাকে যদি আমি বাড়িয়ে দিই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এটা এই কম্পোনেন্টটা কী হবে, ডাব্লুরই তো কম্পোনেন্ট এটা, তাহলে এই কম্পোনেন্টটা কী হবে ডাব্লু কস থিটা, কারণ থিটাটা এর সঙ্গে অ্যাঙ্গেল করে আছে। তাহলে এটা কি হবে, ডাব্লু সাইন থিটা হবে। এবার এই জিনিসটার থেকেই আমরা কিন্তু এক্সপ্রেশনটা ডিরাইভ করব। তাহলে এই যে জিনিসটা এই ছবিটা আছে এটাকে আমরা নেক্সট স্লাইডে ড্র করে নিচ্ছি। দেখো সেম জিনিসটাকে এখানে ড্র করা আছে। এবারে আমরা এখান থেকে গ্র্যাভিটি কন্ট্রোলের এক্সপ্রেশন ডিরাইভ করব। আমরা ডিরাইভ করতে চলেছি কি কন্ট্রোলিং টর্ক। এক মিনিট, আমরা ডিরাইভ করতে চলেছি কন্ট্রোলিং টর্ক। তাহলে কন্ট্রোলিং টর্ককে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, আমরা ডিনোট করি হচ্ছে টিসি দিয়ে। কন্ট্রোলিং টর্ক টিসি ইকুয়ালস টু কী লেখা যেতে পারে, টর্ক সমান কি হবে, ফার্স্টে হচ্ছে গিয়ে ফোর্স। কোন ফোর্সটা নেব এখানটায়, এই যে অবভিয়াসলি ডাব্লু সাইন থিটা যেটা আছে এটাকে নেব। এর ওপর এই যে কন্ট্রোল ওয়েটটা আছে কন্ট্রোল ওয়েটটাকে আগের পজিশানে ফিরিয়ে আনতে কি চেষ্টা করছে, ডাব্লুর এই কম্পোনেন্টটা ডাব্লু সাইন থিটা পোর্শন যে কম্পোনেন্টটা আছে। তাহলে এর ওপর কি বলছি, এই যে কন্ট্রোল ওয়েটটা আছে কন্ট্রোল ওয়েটটাকে তার ফাইনাল পজিশান থেকে ইনিশিয়াল পজিশান মানে এই পজিশানে আনার জন্য কোন কম্পোনেন্টটা রেসপন্সিবল, ডাব্লু সাইন থিটা ফোর্সটা রেসপন্সিবল। তাহলে কন্ট্রোলিং টর্ক টিসি ইকুয়ালস টু কী হবে, যে ফোর্সটা প্রয়োগ হচ্ছে সেটা ডাব্লু সাইন থিটা ইন্টু সেন্টার থেকে ডিস্টেন্স কত এল, তাহলে ডাব্লু সাইন থিটা ইন্টু এল। তাহলে আমি কি বলতে পারি, টিসি ইকুয়ালস টু ডাব্লু এল সাইন থিটা। এবার কন্ট্রোল ওয়েট ডাব্লু এটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, লেন্থ এটাও হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে ডাব্লু ইন্টু এল দুটোর গুণফলও একটা কনস্ট্যান্ট হবে। এটাকে আমরা একটা কনস্ট্যান্ট কেজি দিয়ে ডিনোট করলাম। তাহলে কি দাঁড়ালো আমাদের, টিসি ইকুয়ালস টু কেজি ইন্টু সাইন থিটা, যেখানে কেজি হচ্ছে একটা কনস্ট্যান্ট, কেজির ভ্যালু কত, কেজির ভ্যালু হচ্ছে ডাব্লু ইন্টু এল। তাহলে এই গেল হচ্ছে আমাদের গ্র্যাভিটি কন্ট্রোলের এক্সপ্রেশন। শুধু মাথায় রাখতে হবে এটা, আমরা এটাকে সেখানেই ইউজ করতে পারবো যেখানে ইনস্ট্রুমেন্টটাকে ভার্টিক্যাল পজিশানে আমরা কানেক্ট করতে পারবো। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে কি আমাদের গ্র্যাভিটি কন্ট্রোল। এবার আসা যাক স্প্রিং কন্ট্রোলে। স্প্রিং কন্ট্রোল কিভাবে প্রোভাইড করা হয় স্প্রিংয়ের সাহায্যে, সেটা তো পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট বা এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট এগুলো সব জায়গাতেই দেখানো হয়েছিল। তো আমরা তার জন্য এখানটায় শুধুমাত্র এক্সপ্রেশনটাকে ডিরাইভ করছি। দেখো এখানে যে স্প্রিংটা আছে স্প্রিংয়ের যে থিকনেস সেটা দেখানো আছে টি, ওর যে ওয়াইড সেটাকে দেখানো আছে বি। স্প্রিংয়ের জন্য যে কন্ট্রোলিং টর্কটা প্রডিউস হয় সেটা হচ্ছে টিসি ইকুয়ালস টু ইবি টি কিউব
ডিভাইডেড বাই 12L টোটালটা ইন্টু থিটা। টিসি ইকুয়ালস টু হয় কি ইবিটি কিউব ডিভাইডেড বাই 12L ইন্টু থিটা। এই টিসিটা মানে এই যে টোটাল জিনিসটা আছে এটা কনস্ট্যান্ট বলে একে কেসি ইন্টু থিটাও বলা হয়। তাহলে প্রত্যেকটা একটু আলাদা আলাদা করে দেখা যাক পুরো কোনটার নাম কি। কে বলা হয় যে স্প্রিংটা ইউজ করেছে, এটা তো একটা ম্যাটেরিয়ালের তৈরি, তো স্প্রিংয়ের যে ম্যাটেরিয়াল তার ইয়ং মডিউলাস হচ্ছে আমার কি তাহলে হচ্ছে স্প্রিংটা যে ম্যাটেরিয়ালের তৈরি সেই ম্যাটেরিয়ালের ইয়ং মডিউলাস। এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এর ইউনিট কি নিউটন পার মিটার স্কোয়ার। হচ্ছে অবভিয়াসলি স্প্রিংটার যে ওয়াইড সেটা মিটারে। হচ্ছে গিয়ে থিকনেস স্প্রিংয়ের, সেটাও মিটারে। হচ্ছে কি স্প্রিংয়ের যে লেন্থ সেটা হচ্ছে মিটারে। কোনো একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য কোনো একটা পার্টিকুলার স্প্রিংয়ের জন্য তার ওয়াইড মানে থিকনেস আর এগুলো কি সবই কনস্ট্যান্ট। তাহলে টোটাল ইবিটি কিউব মানে ইবিটি কিউব ডিভাইডেড বাই 12L টোটালটাই একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা একটা টোটাল কনস্ট্যান্টকে কেসি দিয়ে নাম দিতে পারি। এই কেসিটাই হচ্ছে গিয়ে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা পিএমএমসি এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট বা ইএমএমসির ম্যাথ করতে গিয়ে বারবার স্প্রিং কনস্ট্যান্ট যে কথাটা পেয়েছো সেটাই হচ্ছে কি এটা। তো এই যে এক্সপ্রেশনটা এসছে ইবিটি কিউব ডিভাইডেড বাই 12L ইন্টু থিটা, এই এক্সপ্রেশনটা কীভাবে এলো এই ডেরিভেশন তোমাদের সিলেবাসে নেই, যার জন্যই করে দেখালাম না। তো যাই হোক, কেসি ইন্টু থিটা। এবার হচ্ছে থিটাটা কি, থিটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। আচ্ছা, এবার আমি এখানে বিটিএল এগুলো সমস্ত ইউনিট বললাম, অথচ কেসির কিন্তু এখনও কোনো ইউনিট বলিনি। তার কারণ কি, কেসির ইউনিট দুভাবে লেখা যেতে পারে। সেই ইউনিটটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি থিটাকে আমি কোন ইউনিটে এক্সপ্রেস করব তার উপরে। যদি থিটাকে আমি রেডিয়ানে এক্সপ্রেস করি, যদি রেডিয়ানে এক্সপ্রেস করি, তাহলে কেসির ইউনিট হবে কিসের, কেসির ইউনিট হবে নিউটন মিটার পার রেডিয়ানে। যদি আমি থিটাকে রেডিয়ানে এক্সপ্রেস করি তাহলে কেসি এর যে ইউনিট সেটা হবে নিউটন মিটার পার রেডিয়ানে। আর যদি আমি থিটাকে ডিগ্রিতে এক্সপ্রেস করি তাহলে কিন্তু হবে নিউটন মিটার পার ডিগ্রিতে। সেজন্য ভালো করে খেয়াল রাখবে, বিশেষ করে অঙ্কতে জায়গাটা খুব জরুরি, কারণ কোথাও স্প্রিং কনস্ট্যান্ট বলে দেয় হচ্ছে নিউটন মিটার পার রেডিয়ানে বললো, এদিকে ডিফ্লেকশন হয়তো বলছে ডিগ্রিতে, তাহলে তোমাকে আইদার সমস্ত কিছু ডিগ্রিতে আনতে হবে কিংবা সমস্ত কিছু রেডিয়ানে অঙ্কটা এনে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এই কেসির একটা নাম হচ্ছে গিয়ে স্প্রিং কনস্ট্যান্ট, এর আরও নাম আছে, একে কন্ট্রোল কনস্ট্যান্টও বলা হয়, টরশন কনস্ট্যান্টও বলা হয়, আবার রেস্টোরিং কনস্ট্যান্টও বলা হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম, টিসি ইকুয়ালস টু ইবিটি কিউব ডিভাইডেড বাই 12L ইন্টু থিটা। হচ্ছে গিয়ে স্প্রিংয়ের ম্যাটেরিয়ালের ইয়ং মডিউলাস আর যার ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার। হচ্ছে গিয়ে যে স্প্রিংটা ইউজ করেছি তার ওয়াইড। হচ্ছে গিয়ে স্প্রিংয়ের থিকনেস, হচ্ছে স্প্রিংয়ের লেন্থ, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। টিসি টর্কের ইউনিট তো আগেই ডিসকাস হয়েছে নিউটন মিটার। থিটার ইউনিট হবে কি, কেসির ইউনিট কি হবে, স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি হবে নিউটন মিটার পার রেডিয়ান, যদি আমরা থিটাকে রেডিয়ানে এক্সপ্রেস করি। যদি আমরা ডিগ্রিতে এক্সপ্রেস করি থিটাকে, তাহলে সেক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট হবে নিউটন মিটার পার রেডিয়ান, ডিগ্রিতে এক্সপ্রেস করলে নিউটন মিটার পার ডিগ্রি। আর স্প্রিং কনস্ট্যান্টের আরও অনেক নাম আছে, যেমন কন্ট্রোল কনস্ট্যান্ট বা টরশন কনস্ট্যান্ট বা রেস্টোরিং কনস্ট্যান্ট। এখানে একটা জিনিস একটু বলে দিই, যে স্প্রিংটা আছে, স্প্রিংয়ের যে থিকনেস আর ওয়াইড এই দুটোকে একটু বোঝানোর জন্য আর একটা ছবি আমি এখানে রেখেছি। স্প্রিংটার যদি পার্টিকুলার কোনো একটা পোর্শন তুমি নিয়ে নাও, জাস্ট ধরো স্প্রিংয়ের এইটুকু পোর্শনের কথাই ভাবো, এইটুকুকে আমি কেটে নিলাম, এটা তো অ্যাকচুয়ালি 3D ফিগার, বাট এখানে তো 2D হয়ে আছে, তো 3Dতে আমি যদি ছবিটা আঁকি, জাস্ট এইটুকু পোর্শনকে যদি জুম করে 3Dতে আঁকতে যাই, তাহলে কীরকম দাঁড়াবে, এরকম আসবে ছবিটা। এবার এই যে ছবিটা আছে এখানে, ওয়াইড বলতে কোনটুকুকে বোঝাবে, ওয়াইড হচ্ছে কি এইটুকু, মানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এইটুকু। আর থিকনেস কোনটা বলো তো, থিকনেস হচ্ছে কি এইটুকু পোর্শন, এটা হচ্ছে কি আমার থিকনেস।
মানে এখানে বলতে পারো এই যে এটুকু আর এটুকু এর মাঝখানে যে পোর্শনটুকু আছে এটা হচ্ছে কি ওর থিকনেস। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এক্সপ্রেশনটা আমি আর একবার লিখে দিচ্ছি এখানটায় দরকার পড়লে। স্প্রিং কনস্ট্যান্টের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে ইবি টি কিউব ডিভাইডেড বাই 12L ইন্টু থিটা, যেখানে ই হচ্ছে ইয়াং মডিউলাস, বি হচ্ছে গিয়ে ওয়াইডথ অফ দ্য স্প্রিং, টি হচ্ছে থিকনেস অফ দ্য স্প্রিং, এল হচ্ছে লেন্থ অফ দ্য স্প্রিং, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, টিসি হচ্ছে গিয়ে কন্ট্রোলিং টর্ক। আচ্ছা, এটাকেই তো নাম দিয়েছিলাম কি কেসি ইন্টু থিটা। কেসির ইউনিট যে মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই, ইউনিট কিন্তু নিজে নিজেই বের করে নেওয়া যায়। দেখো কেসি ইকুয়ালস টু কী লেখা যেতে পারে, টিসি বাই থিটা, টিসি বাই থিটা। টিসির ইউনিট কি, টিসির ইউনিট হচ্ছে নিউটন মিটার। থিটাকে আমরা রেডিয়ানে যদি এক্সপ্রেস করি তাহলে কেসির ইউনিট কি দাঁড়ালো, নিউটন মিটার পার রেডিয়ান। যদি থিটাকে ডিগ্রিতে এক্সপ্রেস করি তাহলে থিটার ইউনিট কেসির ইউনিট দাঁড়াবে নিউটন মিটার পার ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা গ্র্যাভিটি কন্ট্রোল যখন ইউজ করেছিলাম, গ্র্যাভিটি কন্ট্রোলের বিভিন্ন যে কনসিডারেশন সেগুলো দেখেছিলাম, যেমন জিনিসটাকে ভার্টিক্যালি ইউজ করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে। সেরকম স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রেও কিছু কিন্তু জিনিস আছে যেগুলো মাথায় রাখতে হবে ইউজ করার আগে। ফার্স্ট হচ্ছে গিয়ে যে স্প্রিংটা আমরা ইউজ করছি সেটা অবশ্যই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে হবে। স্প্রিংকে অবশ্যই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে হবে। আর স্প্রিংকে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালও তো তৈরি হতে হবে। কি বলছি, স্প্রিংকে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে হবে প্লাস কন্ডাক্টিং ম্যাটেরিয়ালও হতে পারে। কারণ আমরা যখন মেজারিং ইনস্ট্রুমেন্ট তৈরি করি, কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করার সময় দেখবে দুটো স্প্রিং থাকে, একটা আপার কন্ট্রোল স্প্রিং আর একটা লোয়ার কন্ট্রোল স্প্রিং, যেগুলো দেখানো হয়েছিল পিএমএমসির ক্ষেত্রে। ওই আপার কন্ট্রোল স্প্রিং আর কি বলে লোয়ার কন্ট্রোল স্প্রিংয়ের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো করে, কারেন্টের পাথ হিসেবেও কিন্তু স্প্রিংকে ইউজ করা হয়। তাহলে সেক্ষেত্রে স্প্রিংকে যেহেতু কারেন্টের পাথ হিসাবে ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্প্রিংকে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের হতে হবে। আর হচ্ছে গিয়ে যে স্প্রিংটা ইউজ করা হবে এমন স্প্রিং ইউজ করা হবে যাতে সহজে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি। তো সেটাকে মেকানিক্যাল ফ্যাটিক যাতে তার কম হয় সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতেই হবে। আরও একটা জিনিস, যেহেতু স্প্রিং যেটা আমরা ইউজ করছি স্প্রিংটাকে আমরা কারেন্টের পাথ হিসেবে ইউজ করব, তো সেজন্য আমাদেরকে দেখতে হবে যাতে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের রেজিস্ট্যান্স যাতে খুব বেশি চেঞ্জ না হয়। কারণ আমরা জানি কারেন্ট গেলে কি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়। তো স্প্রিংটাকে আমরা সেই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব যাতে টেম্পারেচারের চেঞ্জের সঙ্গে সঙ্গে তার রেজিস্ট্যান্স যাতে চেঞ্জ না হয়। মানে ওর যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয় তার সেটা যেন টেম্পারেচার কোএফিসিয়েন্ট যাতে লো হয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তার জন্য আমরা ফসফরাস ব্রোঞ্জের স্প্রিং ইউজ করে থাকি। ফসফরাস ব্রোঞ্জের যে স্প্রিং সেটা এই সমস্ত প্রপার্টিগুলোকে ফুলফিল করে, যার জন্য আমরা ইউজ করে থাকি। তো আমরা এবার অলরেডি আমরা গ্র্যাভিটি কন্ট্রোল আর স্প্রিং কন্ট্রোল কি কি জিনিস, তাদের এক্সপ্রেশন কি হয়, প্রত্যেকটাকে ইউজ কোথায় কোথায় করতে পারবো সেগুলো দেখলাম। এবারে আমরা এটার কম্প্যারিজন করব, কম্প্যারিজন বিটুইন স্প্রিং কন্ট্রোল আর গ্র্যাভিটি কন্ট্রোল। ব্যাপারটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি কন্ট্রোলের কিছু বিশেষ অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে খুব চিপ হয়, স্প্রিং কন্ট্রোলের থেকে অনেক সস্তায় তৈরি করা যায়, অনেক চিপ হয়। এটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি কন্ট্রোলের একটা অ্যাডভান্টেজ বলতে পারো। স্প্রিং কন্ট্রোলের যে সিস্টেমটা সেটা তুলনামূলক একটু হলেও জটিল। দুই হচ্ছে গিয়ে টেম্পারেচারের যদি চেঞ্জ হয় স্প্রিংয়ের রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ হবে, স্প্রিংয়ের লেন্থ চেঞ্জ হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স চেঞ্জ হোক বা লেন্থ চেঞ্জ হোক তার জন্য কী হবে, কন্ট্রোলিং টর্কের ওপর কিন্তু এফেক্ট পড়বে। বাট গ্র্যাভিটি কন্ট্রোলের ওপর টেম্পারেচারের চেঞ্জের কিন্তু কোনো রকম এফেক্ট নাই। তাহলে গ্র্যাভিটি কন্ট্রোলকে আমি কি বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ভেরিয়েশন, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ভেরিয়েশন। তাহলে এই দুটো গেল। আর
তিন হচ্ছে গিয়ে স্প্রিং আমি যত ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি না কেন একটা সার্টেন টাইম পরে স্প্রিং কি হবে, স্প্রিং ডিটোরিয়েট করে যায় সময়ের সাথে সাথে। স্প্রিংয়ের যে প্রপার্টি সেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে, বাট গ্রাভিটি কন্ট্রোল টাইমের সাথে সাথে কিন্তু ডিটোরিয়েট করে না। তাহলে গ্রাভিটি কন্ট্রোলের এটাও একটা অ্যাডভান্টেজ বলতে পারি যে ইট ডাজ নট ইট ডাজ নট ডিটোরিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে গ্রাভিটি কন্ট্রোলের অ্যাডভান্টেজ কী কী পেলাম? এটা অনেক চিপ হয়, ইন্ডিপেন্ডেন্ট হয় টেম্পারেচার ভেরিয়েশনের, আর টাইমের সাথে সাথে ডিটোরিয়েট করে না। অসুবিধাটা কোথায় গ্রাভিটি কন্ট্রোলের? গ্রাভিটি কন্ট্রোলের অসুবিধা হচ্ছে এটাই, যেটাকে ইউজ করার জন্য আমাদেরকে ভার্টিক্যাল পজিশনে ইউজ করতে হবে, প্লাস অ্যালাইনমেন্ট ঠিকঠাক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা রিডিংয়ে এরর পাবো। এটা একটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এটার কারণের জন্য জাস্ট এই একটা ডিসঅ্যাডভান্টেজ, আর এটা ডিসঅ্যাডভান্টেজটা এত বড় ধরনের যে গ্রাভিটি কন্ট্রোল আমরা ইউজ করি না অলমোস্ট। যেখানে কি বলবো, যে জিনিসটাকে অনেক বেশি চিপ চিপ মানে সস্তায় তৈরি করতে হবে, সেই রকম জায়গায় গ্রাভিটি কন্ট্রোল ইউজ করলেও করা যেতে পারে, আদারওয়াইজ গ্রাভিটি কন্ট্রোল ইউজ করা হয় না, জাস্ট এই একটা ঝামেলার জন্য। কারণ দেখো না, জিনিসটাকে ভার্টিক্যালি ইউজ করতে হচ্ছে, এমন অনেক জায়গা আসবে যেখানে আমি ইনস্ট্রুমেন্টকে ভার্টিক্যালি ইউজ করতে পারবো না। ইভেন ভার্টিক্যালি ইউজ করার পরেও অ্যালাইনমেন্ট আমাকে ঠিকঠাক রাখতে হবে, যেটা হচ্ছে সবথেকে ঝামেলার ব্যাপার, না হলে রিডিংয়ে ভুল আসবে। তো যার জন্য গ্র্যাভিটি কন্ট্রোল অলমোস্ট ইউজ হয় না। তো এটা তো গেল নর্মাল আমাদের কম্প্যারিজন। এবারে আমরা দেখব এটার ওপর বেস করে যদি আমরা ইনস্ট্রুমেন্ট তৈরি করি তাহলে তার স্কেল কীরকম হয়, কারণ আমরা স্কেলও দুই ধরনের পেয়েছি, একটা ইউনিফর্ম স্কেল আর একটা নন ইউনিফর্ম স্কেল। তো আমরা দেখব যে গ্র্যাভিটি কন্ট্রোল ইউজ করলে আর স্প্রিং কন্ট্রোল ইউজ করলে আমরা যে স্কেলটা পাবো সেই স্কেলটা কীরকম হয় সেটা আমরা দেখব। জাস্ট আ মিনিট। তো ফার্স্টে আসা যাক স্প্রিং কন্ট্রোলের জন্য। আচ্ছা, তো আমি ধরছি যে ডিফ্লেক্টিং টর্কটা প্রডিউস হচ্ছে সেটা কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে টিডি ইকুয়ালস টু আমি কেডি ইন্টু আই লিখতে পারি। ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হলে কি টিডি ভেরিজাস আই, ভেরিজাস তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা টিডি ইকুয়ালস টু কেডি ইন্টু আই লিখলাম। এখানে কেডি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবার আমরা এখানে স্প্রিং কন্ট্রোল নিয়ে পড়ছি, তাহলে স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে টর্ককে আমরা কি লিখব, টিসি ইকুয়ালস টু কে ইন্টু থিটা বা কেসি ইন্টু থিটা। তাহলে এবার যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে, ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক একে অপরের ইকুয়াল আর অপোজিট, একে অপরের ইকুয়াল আর অপোজিট যদি হয় তার মানে আমি বলতে পারি টিডি ইকুয়ালস টু টিসি বলতে পারবো অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, অর কেডি ইন্টু আই ইকুয়ালস টু কী বলতে পারবো, কেসি ইন্টু থিটা, অর থিটা ইকুয়ালস টু কী বলতে পারবো, কেডি বাই কেসি ইন্টু আই। কেডিও কনস্ট্যান্ট, কেসিও কনস্ট্যান্ট, তাহলে কেডি বাই কেসিও কনস্ট্যান্ট হবে, সেটাকে আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু কে ড্যাশ ইন্টু আই, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি থিটা ইকুয়ালস টু কে ড্যাশ ইন্টু আই, যেখানে কে ড্যাশ হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, তার মানে থিটা ভেরিজাস আই পাচ্ছি। থিটা ভেরিজাস আই মানে কারেন্টের সঙ্গে ডিফ্লেকশন ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে এখানে যে রিলেশনটা পেয়েছি এটা হচ্ছে লিনিয়ার রিলেশন। তো এখান থেকে আমি কি বলতে পারবো, দেখেই বুঝতে পারছি যে স্কেলটা হবে কিন্তু ইউনিফর্ম স্কেল। একটা এক্সাম্পলে নিয়ে নেওয়া যাক, চলো। ধরো যখন ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ম্যাক্সিমাম, মানে আই ইকুয়ালস হচ্ছে গিয়ে আই ম্যাক্স, তো কারেন্ট যদি ম্যাক্সিমাম হয় ডিফ্লেকশনও ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হয় ইনস্ট্রুমেন্টের, 90 ডিগ্রি, চলো ডিগ্রিতেই লিখলাম 90 ডিগ্রি। যদি কারেন্টকে কমিয়ে দিয়ে, কারেন্টকে আমি কমিয়ে দিলাম, নতুন কারেন্ট ধরো আই ড্যাশ ইকুয়ালস টু ধরলাম আই ম্যাক্স বাই 2, ম্যাক্সিমাম কারেন্টের অর্ধেক কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ধরো শুরুতে যখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, ম্যাক্সিমাম কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তার জন্য ডিফ্লেকশান হচ্ছিল 90 ডিগ্রি। এখন কারেন্ট আমি অর্ধেক করে দিয়েছি, মানে 5 অ্যাম্পিয়ার করে দিয়েছি, তাহলে ডিফ্লেকশান কত হবে, 45 ডিগ্রি। এদিকে যদি অর্ধেক হয়ে যায় থিটাও অর্ধেক হয়ে যাবে, এটাই তো আমার লিনিয়ার রিলেশনশিপ। অ্যান্ড এটার জন্য তার মানে আমরা স্প্রিং কন্ট্রোল ইউজ করলে আমরা ইউনিফর্ম স্কেল পাচ্ছি, যেটা কিন্তু আমার অনেক বেশি সুবিধাজনক। তাহলে এটা হচ্ছে গিয়ে স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্কেলটা পাচ্ছি সেটা ইউনিফর্ম স্কেল। এবারে আমরা দেখব গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে কি হচ্ছে। আচ্ছা, গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা
এখানেও ধরলাম কি, এক মিনিট, এখানেও আমি ধরলাম টিডি ইকুয়ালস টু কেডি ইন্টু ওয়াই। দেখো ডিফ্লেক্টিং টর্ক প্রডিউস হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের জন্য বা বাকি যে প্রসিডিওরগুলো তৈরি হয়েছিল সেই মানে প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলোর মাধ্যমে। তো ডিফ্লেক্টিং টর্ক তো আমি চেঞ্জ করছি না, এখানে কন্ট্রোলিং টর্কের মেথডটা চেঞ্জ করছি। তাই এর আগেরটার ক্ষেত্রেও টিডি ইকুয়ালস টু কেডি ইন্টু ওয়াই নিয়েছিলাম, এখানেও টিডি ইকুয়ালস টু কেডি ইন্টু ওয়াই। আর গ্র্যাভিটি কন্ট্রোলের জন্য আমরা কন্ট্রোলিং টর্কের যে ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম সেটা কি ছিল, কেজি ইন্টু সাইন থিটা, টিসি ইকুয়ালস টু কেজি ইন্টু সাইন থিটা, যেখানে কেজি ছিল একটা কনস্ট্যান্ট, কেজি ইকুয়ালস টু আমরা ডাব্লিউ ইন্টু এল প্রুফ করেছিলাম সেখানটায়। জাস্ট আ মিনিট, দরকার পড়লে একবার চেক করে নাও এখানটায়। এই যে টিসি ইকুয়ালস টু কেজি ইন্টু সাইন থিটা আমরা প্রুফ করেছি অলরেডি, তো ওটাকেই আমরা ইউজ করছি এখানটায়। টিসি ইকুয়ালস টু কেজি ইন্টু সাইন থিটা। এবার যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা বলছি তখন ডিফ্লেক্টিং টর্ক ইকুয়ালস টু কী হবে, কন্ট্রোলিং টর্ক। তাহলে আমি বলতে পারি কেডি ইন্টু আই ইকুয়ালস টু কী বলবো, কেজি ইন্টু সাইন থিটা, और साइन थीटा इक्वल्स टू की बोलबो, के डी बाई के जी इंटू आई, और थीटा इक्वल्स टू की हबे साइन इनभार्स केडिओ कन्स्टैंट केजिओ कन्स्टैंट, ताहले केडी बाई केजी एक कन्स्टैंट होबे, सेटाके के डैश धरलाम, के डैश इंटू आई। ताहले एखाने पाচ্ছি কি আমরা, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স কে ড্যাশ ইন্টু আই, এটা আমরা পাচ্ছি এখানটায়। এবার আমরা চেক করব যে এটার জন্য আমরা লিনিয়ার স্কেল পাচ্ছি না নন লিনিয়ার স্কেল পাচ্ছি। তো ফার্স্টে চলো আমরা ইকুয়েশনটা লিখে নিই এখানটায়। থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স কে ড্যাশ ইন্টু আই, এটা আমি পেয়েছি। এবার আমরা এক্সাম্পলটা নেব। তো ধরো যখন আই ইকুয়ালস টু আই ম্যাক্স হচ্ছে, কারেন্ট যখন ম্যাক্সিমাম তখন ডিফ্লেকশানও ম্যাক্সিমাম হবে, তখন থিটা কত পাবো আমরা, 90 ডিগ্রি পাবো। যখন স্প্রিং কন্ট্রোল ইউজ করেছিলাম, স্প্রিং কন্ট্রোলের জন্য আমরা কি পেয়েছিলাম, যখন স্প্রিং কন্ট্রোল আমরা ইউজ করেছিলাম সেটা রাফে লিখে নেওয়া যায়। স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে কারেন্ট যখন আই ম্যাক্স বাই 2 হয়ে গেছিলো, ডিফ্লেকশান হয়েছিল 45 ডিগ্রি, ওটাও অর্ধেক হয়েছিল এটাও অর্ধেক হয়ে গেছিলো। তাহলে এখানে যদি আমি রেজাল্ট 45 ডিগ্রি পাই, আই ম্যাক্স যদি আমি এখানে এটার ক্ষেত্রে যদি আই ম্যাক্স আমি হাফ করে দেওয়ার পর, মানে কারেন্ট যদি আই ম্যাক্সের অর্ধেক করে দেওয়ার পর যদি থিটা 45 ডিগ্রি পাই, তাহলে বুঝবো স্কেল হচ্ছে লিনিয়ার, আদারওয়াইজ নন লিনিয়ার স্কেল। তো যাই হোক, এখানে আমি করলাম কি, এবার কারেন্টকে অর্ধেক করে দিচ্ছি, মানে নতুন কারেন্ট আমি করলাম কত, আই ম্যাক্স বাই 2। তাহলে কারেন্টকে যদি অর্ধেক করি, এটাও অর্ধেক হয়ে যাচ্ছে, কে ড্যাশ ইন্টু আই অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে সাইন ইনভার্স কত হবে, সাইন ইনভার্স হাফ হয়ে যাবে। সাইন ইনভার্স হাফ মানে কত, থিটা ইকুয়ালস টু কত হবে বলো, 30 ডিগ্রি। এটা যখন ম্যাক্সিমাম ছিল তখন আমি পাচ্ছিলাম 90 ডিগ্রি, এটাকে যদি অর্ধেক করে দিই তাহলে সাইনের ভেতরে যে জিনিসটা আছে সেটা তো অর্ধেক হয়ে যাবে, তাহলে আমার থিটার ভ্যালু কত আসবে, 30 ডিগ্রি আসবে। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত জানি আমরা, হাফ জানি। তাহলে কারেন্ট যদি ম্যাক্সিমাম কারেন্ট সাপোজ ধরো 10 অ্যাম্পিয়ার, তার মানে 10 অ্যাম্পিয়ারের জন্য আমি পাচ্ছিলাম 90 ডিগ্রির ডিফ্লেকশন। বাট যখন আমি 5 অ্যাম্পিয়ার করে দিলাম কারেন্ট, তখন 90 ডিগ্রির পরিবর্তে 45 ডিগ্রি ডিফ্লেকশন পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পেলাম কত, 30 ডিগ্রির ডিফ্লেকশন পেলাম। তার মানে বেসিক্যালি স্কেলটা হচ্ছে গিয়ে নন লিনিয়ার স্কেল। আর নন লিনিয়ার স্কেল যদি হয়ে যায় তাহলে রিডিং নিতে কিন্তু বেসিক্যালি অসুবিধা হয়, এরর বেশি আসে, কারণ স্কেলটার যে নিচের দিকটা থাকে, কম ভ্যালুতে স্কেলটা ক্র্যাম্পড থাকে, হায়ার ভ্যালুতে স্কেলটা অনেকটা ছড়িয়ে থাকে মানে তাদের যে পরপর দুটো দাগের মধ্যে যে ডিস্টেন্স সেটা তুলনামূলক বেশি হয়। মোট কথা লোয়ার ভ্যালুতে আমার রিডিং নিতে এরর আসার চান্স বেশি থাকে। তাহলে এইটা গেল হচ্ছে গিয়ে গ্রাভিটি কন্ট্রোলের একটা ডিসঅ্যাডভান্টেজ, যে গ্রাভিটি কন্ট্রোলে আমরা যে স্কেলটা পাবো সেটা সবসময় নন ইউনিফর্ম, বাট স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের স্কেলটা ইউনিফর্ম স্কেল আসবে। এবার এখানে যেহেতু
এখানে আমরা শুধু ইউনিফর্ম বা নন ইউনিফর্মের যে ব্যাপারটা, এটা কন্ট্রোলিং টর্কের রেসপেক্টে বিচার করছি। এটার সঙ্গে এটা গুলিয়ে ফেলো না যে পিএমএমসির ক্ষেত্রে তো আমরা ইউনিফর্ম স্কেল পেয়েছিলাম, সেখানে স্প্রিং কন্ট্রোল ইউজ করেছিলাম, বাট এমআই টাইপের ক্ষেত্রেও স্প্রিং কন্ট্রোল ইউজ করে আমরা তো সেখানে নন ইউনিফর্ম স্কেল পাচ্ছি। সরি, এক মিনিট। এমআই এর ক্ষেত্রে বা ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা নন ইউনিফর্ম স্কেল পাচ্ছি, ঠিকই আছে, বাট সেটা হচ্ছে কন্ট্রোলিং মেথডের জন্য না। কারণ এখানে আমরা যখন ডেরিভেশন করছিলাম, ডেরিভেশনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ধরে নিয়েছিলাম। এক মিনিট। ডেরিভেশনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ধরে নিয়েছিলাম যে টিডি ইকোয়াস টু কেডি ইন্টু ওয়াই। তো এমআই টাইপ হোক বা ইএমএমসি টাইপ বা ইলেকট্রোডাইনামোমিটার টাইপের ক্ষেত্রে কিন্তু টিডি ইকুয়াল টু কেডি ইন্টু ওয়াই, এই লিনিয়ার রিলেশনশিপটা থাকে না বলেই ওখানে স্কেলটা নন ইউনিফর্ম হয়। সো ওখানে স্প্রিং বা গ্রাভিটি কন্ট্রোলের জন্য কিন্তু নন ইউনিফর্ম স্কেল নয়। মানে ওখানে যদি এমআই টাইপের ক্ষেত্রে যদি তুমি ধরো, এমআই টাইপের ক্ষেত্রে তো এই রিলেশনটা থাকে না। তো এই রিলেশনটা যদি না থাকে সেখানটায়, তাহলে অলরেডি নন ইউনিফর্ম স্কেল আসছে। আমরা যদি স্প্রিং কন্ট্রোল ইউজ করতাম তাহলে কী হতো, তার নন ইউনিফর্মিটি আরও বেড়ে যেত। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে গ্রাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা নন ইউনিফর্ম স্কেল পাই, কিন্তু স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম স্কেল পাই।